স্যার, আপনি একজন প্রবীণ আইনজীবী। আমি জানি না পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল কনভেনশনে কোনটি দেশ তার নিজের সীমানার ভিতরে বর্ডার দিলে অন্য একটি দেশের বাহিনী, সে যে বাহিনীই হোক, তারা তীব্র আপত্তি জানাতে পারে কিনা। কিন্তু এমন হাস্যকর কাণ্ডকারখানা ঘটছে। আমি বলছি এটা তো একরকমের হাস্যকর কাণ্ড, গোটা পৃথিবী দেখতে পাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হাস্যকর। কার্যত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যিনি, প্রধান উপদেষ্টা নাম নিয়ে, তিনি জানেন না তার দেশের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এবং পরিকল্পনায় শেখ হাসিনা ভারতে এসছেন, রয়েছেন, এবং এখনও তার দেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ডে টু ডে কন্ট্যাক্ট আছে। তিনি তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে হঠাৎ এই ভারত বিরোধী জিগিরে নেমেছেন। আয়দার সেনাবাহিনীর অনুমোদন নেই, অথবা উনি জানেন সেনাবাহিনী কি বলছে, সেনাবাহিনী কি চায়, ওনার অন্য কোনো স্বার্থ আছে। কোনটা নাজমা কৌসার? ধন্যবাদ আর বাংলাকে। অ্যাকচুয়ালি দুর্ভাগ্যজনকভাবে গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সমগ্র বিশ্ব সেটা দেখেছে। একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে, দেশবিরোধী একটি চক্র, বিদেশি চক্রান্তের মাধ্যমে জঙ্গি, হিজবুত তাহরির, জামাতে ইসলাম, যারা আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরোধী শক্তি, ৩০ লক্ষ শহীদের হত্যা যারা সরাসরি সংযুক্ত ছিল, আমাদের ২ লক্ষ মা বোনদের নির্যাতনের, প্রায় ২,৬৯,০০০ মা বোন লিস্টেড ছিল যারা ধর্ষিত হয়েছে, তাদের ধর্ষণের সাথে যারা সরাসরি সংযুক্ত ছিল, সেই শক্তি, অপশক্তি জামাতে ইসলাম, যাদের চক্রান্তে এই জঙ্গি বাহিনী দেশকে যখন দখল করেছে, কূট কৌশলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশে একটা অরাজকতা তৈরি করেছে। রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে, রাষ্ট্রীয় স্থাপনা, মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন সহ সমস্ত স্থাপনা, জাতির জনক বঙ্গবন্ধুর বাসভবন জ্বালিয়ে পুড়িয়ে, জাদুঘর, স্মৃতি জাদুঘর, সমস্ত কিছু যখন জ্বালিয়ে পুড়িয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, তখন সেই মুহূর্তে তখন দেশের পরিস্থিতি রক্ষা করার স্বার্থে আমাদের দেশপ্রেমিক, আমি বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণ রক্ষার্থে ওনাকে তারা বাধ্য হয়ে ভারতে পৌঁছে দিয়েছে, নিরাপত্তার খাতিরে ওনাকে রেখে গেছেন এবং সেখানে বসে উনি নিরাপদে আছেন, ভারতের আতিথেয়তায় আছেন। সেজন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। আপনার কি মনে হয় নাজমা কৌসার, ওয়াকারুজ্জামান বা তার বাহিনীর সমর্থন ছাড়া, আমি বলছি তার বাহিনীর সমর্থন ছাড়া, একদম প্রত্যক্ষ সমর্থন ছাড়া, শেখ হাসিনাকে বাংলাদেশে কেউ, আমি মোহাম্মদ ইউনূস বলে বলছি না, কেউ ফিরিয়ে নিয়ে যেতে পারবে? আপনাদের সেনাবাহিনী চায় শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরুক? কেউ জোর করে ফিরিয়ে নিতে পারবে না কখনোই। জনগণ চাবে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আজও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আর ডক্টর ইউনূস ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলকারী। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, আজকের এই মুহূর্তেও নেই। এবং তারা যেই চক্রান্ত করছে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারা কখনো বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছে, তারা কখনো সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, তারা বাংলাদেশের পতাকা পরিবর্তন করতে চাচ্ছে, তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছে। একটা অস্থিতিশীল অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশে। আমি ঠিক এখান থেকে আরেকবার সৈয়দ সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, ভারতকে এতগুলো চিঠি পাঠানোর পরও ভারতের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের এই চিঠিগুলির কোনো উত্তর দেওয়া হয়নি। সংবাদ মাধ্যম আমাদের দেশেও জিজ্ঞাসা করেছে, জানানো হয়েছে এখনই কিছু বলার নেই চিঠি সম্পর্কে। তার কারণ কি তাহলে এইটাই ছিল ধরে নেব? এবং আমি আরেকটা জিনিস আমি আপনাদের এন্ড থেকে জানতে চাই, সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ভারত কি সেদিনকে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যেদিন হাসিনা যেভাবে এসছিলেন, যারা তাকে ভারতে পাঠিয়েছিলেন তারা সেভাবে তাকে দেশে ফেরত চাইবেন? সালাউদ্দিন শোয়েব চৌধুরী, দেখুন অনির্বাণ বাবু, যে এখানে ভারত শেখ হাসিনাকে গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে। সেনাবাহিনীর বিমান গিয়ে শেখ হাসিনাকে ভারতে দিয়ে এসছেন।
এখন ভারত তো একটি জঙ্গি জিহাদি জবাই বাহিনীর হাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বা করতে পারেও না, এটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। আর আমি আজকে অত্যন্ত ভালো লাগছে যে সৈয়দা আশরাফি পাপিয়া উনি যে বিবৃতি দিয়েছেন, এতে আজকে প্রমাণিত হলো যে বিএনপির নেতা, মূল নেতা হলেন মোহাম্মদ ইউনূস, তারেক রহমান মাইনাস, খালেদা জিয়া মাইনাস, এবং সৈয়দা আশরাফি উনি কখনোই নির্বাচিত হয়ে এমপি হননি। ওনাকে ওই 30টি আসনের একটি আসন দেওয়া হয়েছে, এবং এ কারণে ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে ওনারা ইউনূসকে ওনাদের নেতা বানিয়েছেন। আজকে থেকে আমরা জানলাম যে বিএনপির মূল নেতা মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূসের যত অপকর্ম, অবৈধ অপকর্ম যা হচ্ছে, লুট তরাজ, হিন্দু নির্যাতন, হত্যা, নারী নির্যাতন যা করেছে আগস্ট থেকে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বিএনপির উপর আসতে হবে। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কথা নিয়ে, সালাউদ্দিন শোয়েব চৌধুরী যা বলছেন তা আমি সৈয়দা আশরাফি পাপি, আমি আপনার প্রতিক্রিয়া চাইবো। উনি বলছেন আপনার বক্তব্যে স্পষ্ট হয়ে গেল বিএনপির আসল নেতা ইউনূস, তারেক রহমান নন বা খালেদা জিয়া নন, তাই কি? আপনাদের এরপরে কোনো টক শোতে আপনাদের টিভি আমন্ত্রণ জানালে আমার আসার কোনো প্রশ্নই আসে না, কারণ যে কোনো তথ্যকে অপব্যাখ্যা করলে এটা মানুষের ইমেজও নষ্ট করে, আর হচ্ছে এটাতে মানুষের যে ব্যক্তি মর্যাদা সেটাও কিন্তু ক্ষুণ্ণ হয়, এবং আস্থার জায়গাটা কিন্তু আর থাকে না। ডক্টর ইউনূস কি বিএনপির সদস্য না বিএনপির উপদেষ্টা? উনি যে কথাটা বললেন, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সামরিক বাহিনী দিয়ে গেছে শেখ হাসিনাকে ভারতের সরকারের কাছে, তাহলে ইউনূস সাহেব কি সামরিক বাহিনীর ওয়াকারের সাথে কথা বলছে না? ভারত সরকারের কাছে কেন চিঠি চালাচালি করছে? তো সেইটা একটা রাষ্ট্রের যে সংজ্ঞা, এটা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের যে সংজ্ঞা, সে রাষ্ট্রের সংজ্ঞা মাফিক সামরিক বাহিনী কি অন্য দেশের অধীনস্থ হবে? সেই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেই রাষ্ট্রীয় সরকারের প্রতি তো সকল বাহিনী আনুগত্যশীল হবে। তাহলে এই কথাটা বলার কারণে উনি ডক্টর ইউনূসকে বিএনপির উপদেষ্টা বানিয়ে দিলেন, এবং তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া, বেশ, তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া আপনি আমাকে বেশ, সৈয়দা আশরাফি পাপিয়া বেশ বেশ আপনি উত্তর দিয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আপনি দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিন। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। তাহলে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এই বোঝাপড়াটা হচ্ছে না কেন? যে বাংলাদেশের সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতকে ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন, তিনি আবার ভারত সরকারের কাছে আবার ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ফেরত চাইবেন? এর মধ্যে এত মন্ত্রক, এত উপদেষ্টা আসার দরকার নেই তো। আমি সেনাবাহিনী যিনি রেখে এসেছেন তিনি নিয়ে যাবেন। ঠিক আছে, আমাকে এখন উত্তরটা দিতে দেন। আমি সেনাবাহিনীর সদস্য নই, আবার ডক্টর ইউনূসের সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিন্তু আমি নই। আমি একটা বাংলাদেশের মানুষ। উনি বললেন যে নির্বাচিত না, তো বাংলাদেশের সংবিধানের সংরক্ষিত আসন এমপিদের দ্বারা নির্বাচিত আসন, সবাই যেভাবে হয় আমি সেভাবে হয়েছি। তো উনি একবারে সংরক্ষিত মহিলা আসনটাকে সালাউদ্দিন সাহেব যেভাবে একটু কটা চোখে দেখলেন এবং নির্বাচিত আমি নই বলে যে মন্তব্যটা করলেন, এতে তো আর মানুষের তাৎপর্যটা কমে যাবে না। এইখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা কেন বুঝতে ব্যর্থ হচ্ছেন এটা আমার কাছে বোধগম্য নয়, যে একটা সরকারের অধীনস্থ, নিয়ন্ত্রিত সব কি থাকবে হচ্ছে সরকারের, তো সেখানে আপনারা সরকারকে আলাদা করে দেখছেন, সেনাবাহিনীকে আলাদা করে দেখছেন। আপনার কথার ভিত্তিতেই আমি মনে বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আপনার কথার ভিত্তিতে আমার আজকের ব্রহ্মাস্ত্র সেনার গুঁতো পিঠে, পেটে সইবে ইউনূসের। কথায় বলে পেটে খেলে পিঠে সয়, আমি বলছি উল্টোটা, পিঠে খাচ্ছেন ইউনূস, পিঠে গুঁতো, সেনার গুঁতো। আজ পিঠে পার্বণের দিন, পিঠে পুলির দিন, মকর সংক্রান্তি, পেটে সইবে ইউনূসের। আমি জিজ্ঞাসা করবো সৈয়দা আশরাফি পাপিয়াকে, কতক্ষণ ইউনূস আর কতক্ষণ? আপনি যেভাবে কথাগুলো বলছেন কথাটা মোটেও এরকম না। 1-11 আসছে, তো 1-11তে আমরা তো দল পার্টি নিয়ে গোটা বাংলাদেশ ছেড়ে পৃথিবীতে পালাইনি। বেগম জিয়াও দেশে ছিল, আমরাও দেশে ছিলাম। নাজমা কৌসার, আমার সময় সংক্ষেপ। নাজমা কৌসার, সেনার গুঁতো পিঠে, পেটে সইবে ইউনূসের। ইউনূস কতক্ষণ? এলাকাতে নাই। ইউনূস সাহেব এখন নিরাপদভাবে সমগ্র বিশ্ব দেখছে ডক্টর ইউনূস এখন নিরাপদে পলায়নের রাস্তা খুঁজছে, কারণ সমগ্র সারা বাংলাদেশে যে নৈরাজ্যিক অবস্থা তৈরি করেছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে যেভাবে রাস্তায় নামিয়ে এনেছে, ক্ষমতায় উনি অধিষ্ঠিত করেছেন, এবং উনি নিজে একজন বিপক্ষ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। উনি উনার জীবনে 80 বছরের 54 বছরের বাংলাদেশে
উনি কখনো কোনোদিন শহীদ মিনারে যায়নি, কোনো স্মৃতিসৌধে যায়নি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেননি। উনি কোনোদিন কোনো বক্তৃতা বিবৃতিতে কখনো মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো কথা বলেনি। আজকে জনরোষের মুখে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখে ইউনূস এখন পলানোর রাস্তা খুঁজছে। ইউনূস পলানোর রাস্তা খুঁজছেন এবং সম্ভবত এটা ডিপ স্টেট জানে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী আমাকে বলেছিলেন যে ট্রেসি জেকবসনকে এত তড়িঘড়ি বাইডেন পাঠিয়েছেন, তার মেয়াদ শেষ জেনেও পাঠিয়েছেন ইউনূসকে নিরাপদে পালানোর রাস্তা করে দিতে। ট্রেসি খুব বিশ্বস্ত বাইডেনদের, ট্রেসি খুব বিশ্বস্ত গুপ্তরাষ্ট্রের। আমার আজকের প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে, সোশ্যাল মিডিয়ায় আমি বাংলাদেশের মতামত নিলাম, তারা কি মনে করছেন ইউনূস কতক্ষণ থাকবেন, সেনারা এই গুতো ইউনূস সামলাতে পারবেন কিনা যা সামনে চলে এসছে। এবার আপনাদের প্রশ্নের উত্তর, আপনার কাছে এই প্রশ্ন রেখেছিলাম, ফের হাসিনারই হাতে বাংলাদেশ। তার কারণ এটা প্রমাণিত, শেখ হাসিনা যেখানে যেভাবে যেই উপায়ে থাকুন না কেন তার সবটা বাংলাদেশের সেনাবাহিনীর সম্মতিতে, এবং তার ফেরাটাও বাংলাদেশের সেনাবাহিনীর সম্মতিতেই হতে হবে। অন্য কোনো শক্তি তাকে ফেরাতে পারবে না, তারা বাংলাদেশের যত আড়াই বড়াই করুক না কেন। আপনাদের উত্তর, ফেসবুকে ৭৯% মনে করছেন হ্যাঁ ফের শেখ হাসিনারই হাতে যেতে চলেছে বাংলাদেশ, 21% মনে করছেন না। এবার এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, প্রশ্ন ছিল ফের হাসিনারই হাতে বাংলাদেশ, ৭৮% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 22%। এবার ইউটিউবের পরিসংখ্যান, এখানে 90% মানুষ মনে করছেন হ্যাঁ, 10% মানুষ মনে করছেন না। মনে রাখা ভালো, এই ফেসবুক, ইউটিউব অথবা এক্স হ্যান্ডেল, এতে কোনো সীমানা নেই, আন্তর্জাতিক সীমানা নেই, আর নেই বলেই বাংলাদেশের জঙ্গিরা এসে আমার ফেসবুক অ্যাকাউন্টটা উড়িয়ে দিতে পেরেছে। এনিওয়েজ, আমি যেটা বলতে চাইলাম, বাংলাদেশের জঙ্গিদেরও আজকে ভোট করার যথেষ্ট সুযোগ ছিল ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে, তারপরেও তারা এই ভোটেও ইউনূসকে জেতাতে পারলেন না। শেখ হাসিনা ফিরছেন, বিপুলভাবে ফিরছেন, এটা অন্তত সোশ্যাল মিডিয়ার রেজাল্ট বলছে। বাকি রেজাল্টের জন্য তাকিয়ে থাকবো আমরা। মকর সংক্রান্তি শেষ, নতুন বছর আসছে, আমার ধারণা বাংলাদেশেও নতুন খবর আসছে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।